বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে ঘন ঘন এমন ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। গত কয়েকদিনে একটি ঘটনা ঠিক তেমনই। দেশের সর্বোচ্চ পদের অধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে, যা রাজনৈতিক মহলে একটা ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। লোকজন হতবাক হয়ে গেছে, কেউ কেউ ক্রোধে ফুঁসে উঠছে, আবার কেউ কেউ চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, পরিস্থিতির গতিপথ লক্ষ্য করছে। কিন্তু এটা কোনো সাধারণ রাজনৈতিক তর্ক বিতর্ক নয়। অনেকের মতে এটা একটা গভীর ষড়যন্ত্রের দরজা খুলে দিচ্ছে, যা ধীরে ধীরে সবকিছুকে উল্টে দেওয়ার মতো। সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে গত শুক্রবার রাতে গণভবন কার্যালয়ে। কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হায়দার আলীর বিশেষ প্রতিবেদনে জয়নাল আবেদিন এটি সামলিয়েছেন। প্রশ্নটা ছিল খুবই সরল, মহামান্য রাষ্ট্রপতি আপনি কেমন আছেন? কিন্তু উত্তরটা সেই সরলতার সঙ্গে মেলেনি। শাহাবুদ্দিন বলেছেন গত সপ্তাহখানেক ধরে তিনি ভালো আছেন। এই একটা সাধারণ বাক্যের মধ্যে যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে তা বোঝার জন্য সূক্ষ্ম দৃষ্টি লাগবে। সপ্তাহখানেক ধরে ভালো আছেন তার মানে আগে তিনি ভালো ছিলেন না। তাহলে আগে কেন এমন অবস্থা, আর এখন হঠাৎ কি হলো যে তিনি ভালো হয়ে উঠলেন? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করলে যে ছবিটি আঁকা ওঠে তা শরীর কাঁপানোর মতো ভয়ঙ্কর। রাষ্ট্রপতি নিজে জানিয়েছেন গত ১.৫ বছর ধরে তিনি কার্যত বন্দী হয়ে রয়েছেন বঙ্গভবনে। তার সঙ্গে কোনো সমালোচনা হতো না, অথচ তাকে সরিয়ে ফেলার জন্য নানা ধরনের চক্রান্ত চলছিল। তিনি বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে নষ্ট করার উদ্দেশ্যে এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করার জন্য অনেক পায়তারা গড়ে উঠেছে, কিন্তু তিনি তার অবস্থানে অটল থাকায় সেই সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের অসংখ্য চক্রান্ত সফল হয়নি, এমন সব দাবি করছেন তিনি। এখানে একবার ভেবে থামুন, রাষ্ট্রপতি যখন অসাংবিধানিক উপায়ে সরানোর চেষ্টা বলছে তখন তিনি কার ইঙ্গিত করছেন? মনে পড়ে সেই সময়ের কথা যখন বঙ্গভবন ঘিরে ফেলা হয়েছিল, রাষ্ট্রপতিকে সরানোর জন্য জোরালো আন্দোলন চলছিল। ঠিক সেই কঠিন মুহূর্তে কে ছিল তার পাশে? রাষ্ট্রপতি নিজে এই সাক্ষাৎকারের উত্তর দিয়েছিলেন সেই সময় তিনি পেয়েছেন বিএনপির সমর্থন এবং তারেক রহমানের সম্পর্কে বলছেন হি ইজ ভেরি কার্ডিয়াল। এই একটা বাক্য বাংলাদেশের রাজনীতির সমতলকে পুরোপুরি পাল্টে দিতে পারে, যেন একটা বোমা বিস্ফোরণ হচ্ছে। এবার একটু গভীরে ডুব দিন। শাহাবুদ্দিন চুপ্পুকে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক সচেতন মানুষের উত্তর জানেন। তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ সঙ্গী, আওয়ামী লীগের একজন অনুসারী। তার রাজনৈতিক পরিচয় এবং আনুগত্যের ইতিহাস সবাই সামনে রেখে দেখতে পারে। অনেকে তাকে ভারতের প্রতি অনুগত ব্যক্তি হিসেবেও চেনেন। এমন একজন ব্যক্তির কাছে তারেক রহমানের ভেরি কার্ডিয়াল এই কথাটা কি আপনাকে ভাবাচ্ছে না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তিনি এত উঁচুতে রেখেছেন, এটা কি স্বাভাবিক নাকি এর পেছনে কোনো গোপন খেলা রয়েছে? এই সাক্ষাৎকারের সহজ তাৎপর্য যদি খতিয়ে দেখা হয় তাহলে যে চিত্রটা উঠে আসে তা সত্যি ভয়ঙ্কর। এটা প্রমাণ করে যে বিএনপি জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই বিপ্লবের প্রতি তাদের কোনো সত্যিকারের শ্রদ্ধা বা ভালোবাসা নেই। তারা বাইরে থেকে এই অভ্যুত্থানের পক্ষের শক্তি বলে দাবি করছেন, কিন্তু ভেতরে ভেতরে একেবারে উল্টো খেলা চলছে। তারা এই বিপ্লবের সুবিধা নিচ্ছেন, কিন্তু বিপ্লবের আদর্শের প্রতি কোনো প্রতিশ্রুতি নেই তাদের। চিন্তা করুন জুলাই মাসে কি ঘটছিল। ১৪০০ শহীদদের রক্ত ঝরেছে রাস্তায়, শিশু মারা গেছে। কি বিভীষিকাময় দৃশ্য ছিল সেই দিনগুলোতে। মানুষ বুলেটের মুখোমুখি হয়ে মুখ দিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছে। সেই সব নিপীড়িত মানুষেরা মুক্তি পেয়েছে তাদের কারণে, কিন্তু আজ তারা ভালো নেই। অথচ যারা সেই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, যারা ভারতপন্থী শক্তি ছিল, তারা সবাই এখন সুস্থিরদের রয়েছে। রাষ্ট্রপতি নিজেই বলছেন সপ্তাহখানেক ধরে তিনি ভালো রয়েছেন। এই ভালো থাকার পেছনে কি রহস্য? রহস্যটা হলো ক্ষমতার চক্রান্ত। বিএনপি ক্ষমতায় আসার পরপরই যিনি ১.৫ বছর কার্যত বন্দী ছিলেন বলে দাবি করছেন, তিনি হঠাৎ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন, প্রাণ খুলে সাক্ষাৎকার দিচ্ছেন, রুদ্ধকালের সব ঘটনা তুলে ধরছেন। এটা কি শুধু কাকতালীয় নাকি সবকিছুই পরিকল্পিত? বিএনপির ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি এত স্বস্তিতে এবং এত আরামে, এই চিত্রটা কি বার্তা দিচ্ছে? আরো গভীরে যান। রাষ্ট্রপতি যখন বলছে যে অসাংবিধানিক উপায়ে তাকে সরানোর চেষ্টা হয়েছে এবং তিনি তা প্রতিরোধ করছেন, তখন তিনি পরোক্ষভাবে ইউনূস সরকারকেই দায়ী করছেন। তিনি বলছেন ইউনূস সংবিধান মানেননি। এখন ভাবুন যদি আমরা হাসিনার আমলের সংবিধানকে মানদণ্ড ধরি, তাহলে ইউনূস থেকে শুরু করে পুরো উপদেষ্টা পরিষদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। আর মজার বিষয়, সেই উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই এখন বিএনপির মন্ত্রিসভায় জায়গা পেয়েছে। তাহলে হিসেবটা কি দাঁড়াচ্ছে? একদিকে ইউনূস অসাংবিধানিক বলে অভিযোগ, অন্যদিকে সেই অসাংবিধানিক সরকারের লোকজনকে নিয়ে বিএনপির মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আবার সেই একই বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য
রাষ্ট্রপতির চুপুকে সাহায্য করছে। রাজনীতির এই জটিলতা, নির্মমতা এবং সবিসংবাদী চরিত্র একটা সাক্ষাৎকারে তার জলযন্ত্র প্রমাণ করে দিয়েছে। এবার আসুন আরো একটা গুরুত্বপূর্ণ দিকে। এই সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে কোথায়? কালের কণ্ঠে। কালের কণ্ঠের মালিক কারা? বসুন্ধরা গ্রুপের শক্তি, তাদের বিপুল অর্থের জোর, এটা নতুন করে বলার কোনো দরকার নেই। তাদের কাছে এত সম্পদ, তাদের সহজে উৎখাত করা অসম্ভব। তাহলে কালের কণ্ঠ এখন কার এজেন্ট হিসেবে কাজ করছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাক্ষাৎকারের মাধ্যমে একটা নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল হচ্ছে। কালের কণ্ঠের ভূমিকা এরকম, রাষ্ট্রপতির ভূমিকা আরেক রকম। দুটো ভিন্ন গোষ্ঠীর স্বার্থে কাজ করা হচ্ছে, আর এই পুরো খেলায় বিএনপি হয়ে উঠছে বলির পাঠা। অনেকে হয়তো ভাবছেন এটা শুধু একটা সাক্ষাৎকার, কিন্তু না, এটা একটা সুপরিকল্পিত চাল। মূলত তারেক রহমানকে বেকায়দায় ফেলা এর আসল উদ্দেশ্য। ভাবুন, একজন আওয়ামী লীগের ঘরানার রাষ্ট্রপতি যখন প্রকাশ্যে তারেক রহমানের প্রশংসা করে, তখন জুলাই বিপ্লবের যোদ্ধারা কি ভাববে? তারা ভাববে বিএনপি আসলে আওয়ামী লীগেরই আরো একটা সংস্করণ। শহীদদের রক্ত বৃথা গেছে, এই অভ্যুত্থান হাইজ্যাক হয়ে গেছে। ঠিক এটাই হচ্ছে জনগণের মধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ জন্ম নিয়েছে। বিপ্লবীরা অভ্যুত্থানের নেতৃত্বে ছাত্ররা সবাই বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে, তাদের মুনাফিক বলে ডাক দিচ্ছে। আর এটাই ছিল এই সাক্ষাৎকারের লক্ষ্য। পুরো এই খেলা চালছে ভারত, এমন মনে করেন বিশ্লেষকদের একটা অংশ। তাদের মতে সাক্ষাৎকারের প্রশ্নমালাটা থেকে উত্তর সবকিছুই ভারত সাজিয়ে দিয়েছে। এটা ভারতের একটা গভীর রাজনৈতিক খেলা। ভারত তারেক রহমানকে ক্ষমতা এনেছে, আবার ভারতই তার হাত ছেড়ে দিয়ে তাকে বেকায়দায় ফেলছে। ভারতের হাতে বিএনপির পতন ঘটবে। যারা এই বিশ্লেষণ করছেন তারা বলছেন শুধু অপেক্ষা করুন, সময় এলে সব স্পষ্ট হয়ে যাবে। বিএনপি হয়তো এই সাক্ষাৎকার নিয়ে মনে মনে খুশি হচ্ছেন, ভাবছেন রাষ্ট্রপতি তাদের পক্ষে কথা বলছে, কিন্তু আসলে এটা আওয়ামী লীগের বিজয়, ভারতের বিজয়। বিপদ কত প্রকার এবং কি কি তা অচিরেই বিএনপি টের পাবে। আর এটাই সেই ক্লাসিক ফাঁদ, যেখানে শিরকের প্রশংসা করে আত্মবিশ্বাসী করা হয়, তারপর এক ঝটকায় শেষ করে দেওয়া হয় সবকিছু। এদিকে জুলাই বিপ্লবের পরিণতি নিয়ে যে আশঙ্কা তৈরি হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক। ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা ঘটেছে যা বিপ্লবের চেতনার বিপরীতে। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি নেই, পুলিশের মহাপরিদর্শককে সরানোর কথাও শোনা যাচ্ছে। আবার সেই পুরনো ভারতপন্থী জেনারেলদের সামনে আনা হচ্ছে। এই সবকিছু মিলে একটা কথা মনে আসছে, জুলাই বিপ্লব কি ব্যর্থ হতে চলেছে? এই প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। যারা জুলাই মাসে রাস্তায় নেমেছিল, যারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল, যারা প্রিয়জনকে হারিয়েছে, তাদের জন্য এটা জীবন মৃত্যুর প্রশ্ন। বিপ্লব যদি সত্যি ব্যর্থ হয়, তাহলে সেই বিপ্লবীদের কি হবে? সাদিক কায়েম, হাসনাত সার্জিস, এদের ভবিষ্যৎ বা কি? পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে তাদের ওপর কঠিন পরিণতি নেমে আসতে পারে। যা করার এখনই করতে হবে, সময় ফুরিয়ে আসছে। রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদে থাকার আগ্রহ প্রকাশ করছেন ইঙ্গিতে। রাজনীতির নির্মমতা, অমানবিকতা বিএনপিকে দেখলেই বোঝা যায়। এতে 1400 শহীদ শিশু বিভীষিকার সেই জুলাইয়ের, অথচ এসবের কাছে বিএনপির কোনো প্রতিক্রিয়াই নেই, তাদের কোনো আবেগ নেই, অনুভূতি নেই, তাদের আছে শুধু ক্ষমতা। যদি শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে 3 মাসের মধ্যে ক্ষমতায় যাওয়া যায়, তাহলে হয়তো সেই কাজও তারা করত। খালেদা জিয়ার উপর এত নির্যাতন, তারেক রহমান এত কষ্ট সহ্য করছেন, তারপরও ক্ষমতা পেলে, রুটির ভাগ পেলে, হালুয়া পেলে সবকিছু ভুলে যাওয়া সম্ভব। রাজনীতির ক্রূরতা, কঠিন খেলা, এই সাক্ষাৎকার তার প্রমাণ। বিএনপি যদি নির্বাচনে গিয়ে স্থিতিশীলতা চায়, 5 বছর ক্ষমতায় থাকতে চায়, তাহলে তাদের জুলাই বিপ্লবকে পুরোপুরি গ্রহণ করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। না হলে বিএনপির দিন শেষ হয়ে আসছে। এটা সময়ের ব্যাপার মাত্র। 1.5 বছর টিকে থাকবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ, কারণ খেলা আর বিএনপির হাতে নেই, খেলা এখন আওয়ামী লীগ এবং ভারতের হাতে। বিএনপি শুধু একটা পুতুল, যাকে নিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে। জামাত কেন এত চুপচাপ, অসহায়, সেটাও এই প্রেক্ষাপটে বোঝা যায়। যাদের হাতে অর্থ রয়েছে, ক্ষমতার চাবি রয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করার সুযোগ সীমিত। সালাম বেসালাম সব চলে আসবে, টাকার জোরে সব সম্ভব। এই বাস্তবতা মেনে নিতে হবে অনেককেই। বাংলাদেশের জন্য এই মুহূর্ত অত্যন্ত সংকটপূর্ণ। রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার একটা অশনি সংকেত। সেই বিপদের সবচেয়ে বেশি পড়বে বিএনপি, কিন্তু তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, জুলাই বিপ্লব শহীদদের পরিবারগুলো এবং সেই তরুণ প্রজন্ম যারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। বিএনপির এক সপ্তাহ যেতে না যেতে তাদের আসল চেহারা দেখা দিতে শুরু করেছে। সব রহস্য একে একে ফাঁস হয়ে যাচ্ছে। এই সাক্ষাৎকার সেই রহস্যের একটা বড় অধ্যায় মাত্র। আরো অনেক কিছু সামনে আসবে, প্রস্তুত থাকুন, কারণ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়তো এখনো দেখা হয়নি। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।